আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে কোনো অতিরিক্ত কোনো কথা বলবো না। যে সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা একটা অঙ্ক করাবো, জাস্ট একটা অঙ্ক করাবো। এটা পরীক্ষা আসতেই হবে, এটা পরীক্ষা আসতেই হবে। যে অঙ্কটার নাম দিয়েছি আমরা কি মাস্টার অঙ্ক, যা 100% তুমি কমন পাবে, 100% কমন পাবে। তাহলে আমরা কথা না বাড়িয়ে কাজ শুরু করে দিই। এই যে একটা উদ্দীপক দেওয়া আছে, ব্যাচ টু এর কিছু সংখ্যক শিক্ষার্থী নিম্নরূপে বৃত্তি পেল, বৃত্তির টাকাগুলো পেল। ফাতিহা বাইনারিতে দেওয়া আছে, ইয়াসিনের টাকা অক্টালে দেওয়া আছে, লাইবার টাকা হেক্সায় দেওয়া আছে, এভাবে বিভিন্ন পদ্ধতি দেওয়া আছে। এখানে আবার ফরহাদের টাকার মধ্যে তোমার 5 6 বেস 9 n। আচ্ছা, আবার কিছু মান দেওয়া আছে পয়েন্ট দিয়ে, ভগ্নাংশ সংখ্যা দিয়ে, বিভিন্ন ধরনের সংখ্যা দেওয়া আছে। আমার পরীক্ষার উদ্দীপকেও এইভাবে প্রশ্নটা দেওয়া থাকবে। এতগুলো উদ্দীপকে প্রশ্ন দেওয়া থাকবে না, মান 3 থেকে 4টা, হাইয়েস্ট 3 থেকে 4টা। আমাকে প্রশ্ন কি কি করতে বলেছে দেখি। ফাতিহা ইয়াসিন ও লাইবার মধ্যে কে বেশি টাকা বৃত্তি পেল। অর্থাৎ প্রশ্নে যাই বলুক, কখন কি করব আমরা একটু আগে সেটা দেখে নিই। উদ্দীপক তো থাকবেই, প্রশ্নের কথা যদি না বুঝি তাহলে পারা অঙ্ক আমি ভুলে যাব, না করে চলে আসব। তাহলে আমাদের মূল কাজ হচ্ছে কি, প্রশ্নে কি বললে কি করতে হবে এটা আমাকে খেয়াল করতে হবে। আমরা একটু সেদিকে যাই। এই যে আমি লিখে রাখছি আগে থেকে, প্রশ্নে যেসব করণীয়ের জন্য যা করতে হবে, কথা খেয়াল করিও। যেমন দশমিক রূপান্তর, এটা একটা কমন কাজ, প্রায় শিক্ষার্থীদের করতে হয়। এটা বেশিরভাগ গ নাম্বার এসে থাকে। এটা 80% তুমি ধরে নিতে পারো, এটা গ নাম্বার আসতেই পারে। তাহলে এই দশমিকের রূপান্তর আমরা কখন করব, কি বললে করব, কি কি বলতে পারে দেখো। প্রচলিত সংখ্যা পদ্ধতি রূপান্তর বললেও দশমিকের রূপান্তর। একাধিক সংখ্যার মধ্যে কোনটি বড় কিংবা কোনটি ছোট, এই মানে দশমিকের রূপান্তর। এরপর আসো একাধিক সংখ্যাকে ঊর্ধ্বক্রমে, একাধিক সংখ্যাকে ঊর্ধ্বক্রমে মানে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় দিকে সাজাও, কিংবা নিম্নক্রমে বড় থেকে ছোট দিকে সাজাও, কিংবা কার বেশি টাকা আছে কার কম টাকা আছে, কে বেশি খরচ করলো, এই সমস্ত কথা বললে কার বেশি আছে কার কম আছে, কে বেশি খরচ করলো কে কম পেলো, বড় ছোট বা তুলনা জাতীয় কোনো কথা আসলে অবশ্যই আমরা সবসময় ডেসিমেল পদ্ধতিতে কাজ করব। এ হচ্ছে একটা কথা। সেকেন্ড কথা হচ্ছে কি পরিপূরক। এই যে পরিপূরক এক অত্যন্ত দামি একটা কাজ এই অধ্যায়ের। এটাকে আমরা সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে জাতীয় প্রশ্ন বলি। অর্থাৎ যে তোমাদের থেকে একটা লোভ থাকে না, লোভনীয় পণ্য, ওই যে আইসক্রিমের প্রতি একটু লোভ থাকে বা ফুচকার প্রতি একটি লোভ থাকে, তেমনি প্রায় শিক্ষকদের একটা লোভনীয় পয়েন্ট হচ্ছে কি এই অধ্যায়ে পরিপূরক। তাহলে পরিপূরকটা আসার সম্ভাবনা অনেক বেশি, এটা ঘ নাম্বার এসে থাকে। এই যে পরিপূরক যদি আসে তখন প্রশ্নের মধ্যে কি বলবে দেখো, দুটি সংখ্যার পার্থক্য যোগের মাধ্যমে দেখো, দুটি সংখ্যার পার্থক্য যোগের মাধ্যমে দেখো, অথবা পরিপূরক পদ্ধতিতে বিয়োগের কাজ যোগের মাধ্যমে দেখো। দেখিও ভালো করে, বিয়োগের কাজ, বিয়োগের কাজ, বিয়োগের কাজ যোগের মাধ্যমে দেখো। এর অর্থ হচ্ছে কি কম্পিউটার বিয়োগের কাজ করে না, বিয়োগের কাজটাও সে যোগের মাধ্যমে করে। মোট কথা পার্থক্য বলুক, এই যে পার্থক্য বলুক, বিয়োগের কাজ যোগের মাধ্যমে বলুক, যা বলুক না কেন আমরা কি করব, দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগ করতে হবে। এখন দুইয়ের পরিপূরক কি আমরা একটু পরে প্র্যাকটিক্যালি এটা দেখাবো। এরপরে এই দুইটা এক এবং দুই অপশন বাদে আর যা বলুক না কেন প্রশ্নে কিন্তু বলে দেবে কখন কি করতে হবে। যেমন দেখো, অন্যান্য যে কোনো পদ্ধতির অঙ্কের ক্ষেত্রে অক্টাল বাইনারি হেক্সা আর কোথায় কি করতে হবে, প্রশ্নে যে কোনো পদ্ধতিতে রূপান্তর করতে হবে তা সরাসরি বলা থাকবে। কথা খেয়াল করো, এই যে দিয়েছি, তা সরাসরি বলা থাকবে। দশমিকের রূপান্তর কিংবা পরিপূরক করো কথাটা একটু পরোক্ষভাবে ইনডাইরেক্টলি বলতে পারে, কিন্তু অন্যান্য যে কোনো পদ্ধতির অঙ্ক সরাসরি বলা থাকবে। এরপর আমরা কি লিখেছি, ভিন্ন ভিন্ন পদ্ধতির সংখ্যাকে যোগফল করতে বলা হতে পারে। ভিন্ন ভিন্ন পদ্ধতির সংখ্যা, যেমন একটা বাইনারি সংখ্যা নিল, একটা অক্টাল সংখ্যা নিল, বললো যে কি যোগ করো বা বিয়োগ করো, এগুলো আমাদের ক্লাসে আছে একটু পরে। এ হচ্ছে বিষয়, কখন কি করতে হবে আমাদের স্লাইডে লেখা আছে, আমরা এগুলো কমেন্ট বক্সে দিয়ে দেবো। তাহলে আমরা মূল ক্লাসে চলে যাই, সরাসরি উদ্দীপক অনুসারে ক্লাসে চলে যাই। এই যে আমাদের এই উদ্দীপকের প্রথম প্রশ্ন এখন সমাধান করব। এই প্রথম প্রশ্নটা একটু সমাধান করব। কি বলেছে, ফাতিহা ইয়াসিন লাইবার মধ্যে কে বেশি টাকা বৃত্তি পেল, এ হচ্ছে কথা। এই তিনজনের মধ্যে কারটা সবচেয়ে বড়। তাহলে আমরা একটু আগে বলে নিয়েছি কারটা বড় মানে ডেসিমেলে রূপান্তর করতে হবে। কে বেশি পেলো, ছোট পেলো, কম পেলো, তুলনা করতে হলে সবসময় ডেসিমেলে রূপান্তর করতে হবে। তাহলে আমরা এই মানগুলো ডেসিমেলে রূপান্তর করে দেখাই। ফাতিহার বাইনারিতে দেওয়া আছে, ইয়াসিনের টাকা অক্টালে দেওয়া আছে, তারপরে তোমার লাইবার টাকা দেওয়া আছে হেক্সাতে। তাহলে তিনটে আমরা ডেসিমেলে রূপান্তর করবো। এই যে আমার, আমি করে রেখেছি মোটামুটি, কারণ আমাদের অসুবিধা না হয় মতো, সময় বেশি না যায় মতো। তাহলে আমরা উদ্দীপক অনুসারে ফাতিহার সংখ্যা ছিল যে কি 11001, এই মানটাকে আমরা ডেসিমেলে যাব। তাহলে এই মানটা নিলাম, নেওয়ার পরে ডেসিমেলে যাওয়ার নিয়ম কি, প্রত্যেকটা মান, এখানে যতটা মান আছে, যত একটা মান আছে, দুইটা মান আছে, তিনটা আছে,
হ্যাঁ, 4টা আছে, 5টা আছে, যতটা মান আছে সবগুলোকে বেস দ্বারা গুণ। বেস কত ছিল বন্ধুরা? 2। বেস ছিল যে 2, তাহলে 2 দ্বারা গুণ করলাম, 2 দ্বারা গুণ করলাম, 2 দ্বারা গুণ করলাম, 2 দ্বারা গুণ করলাম, 2 দ্বারা গুণ করলাম। প্রতিটা মানকে 2 দ্বারা গুণ করার পরে এরপরে পাওয়ার বসাবো, এটা একটা রুলস। কথা খেয়াল করিও, প্রথম কাজ বেস দ্বারা গুণ প্রত্যেকটা মানকে, এরপরে প্রত্যেকটা মানের উপর একটা পাওয়ার বসাবো, 0 থেকে শুরু করে। তাও এই যে আমি পাওয়ার বসাচ্ছি, এখন দেখো ভালো করে। এই পাশ থেকে পাওয়ার বসবে যে এই মুখী, বাম, ডান থেকে বাম দিকে, ডান থেকে বাম দিকে। এই যে দেখো 0, 1, 2, 3, 4, আমরা পাওয়ার গুলো বসালাম। এবার ক্যালকুলেশন করি, ক্যালকুলেটর নিয়েও করতে পারো, মুখোমুখিও করতে পারো। তাহলে 2 এর উপর 4 মানে কত হয়? 16। তারপরে 2 এর উপর কিউব মানে কত হয়? 8। আর 2 এর উপর স্কয়ার মানে কত হয়? 4। কিন্তু 0-র সাথে গুণ হওয়ার কারণে এটা আর 4 থাকে না, এটা 0 হয়ে যাবে। এরপর আবারও 0-র সাথে গুণ হওয়ার কারণে মান যা থাকবে তা 0 হয়ে যাবে। এইটার মান কত? এটার মান হচ্ছে বন্ধুরা দেখি তো, আমরা এই যে 2-র উপর 0 মানে তার মান 1, 2-র উপর 0 বলতে তার মান কত? 1। এটা আমরা এসএসসি লেভেলে দেখেছি। কোনো কিছুর পাওয়ারে যদি, কোনো চলকের পাওয়ারে যদি 0 থাকে তার মান 1, সেটা যা হবে হোক। 0 থাকলে তার মান কত? সরি, তার মান 1। তাহলে আমাদের 2 এর উপর 0 আছে মানে তার মান 1। এখানে 1 পেয়েছি, 1 একে 1। এই হচ্ছে বিষয়। আমরা মানগুলো যোগ করে পেয়েছি কত? 25। মানগুলো যোগ করে 25 পেয়েছি। ফাতিহার মান পেলাম 25। এখন আমরা নিই ইয়াসিনের মানটা নিই। ইয়াসিনের মান উদ্দীপকে দেওয়া ছিল 68 অক্টালে। উদ্দীপকে দেওয়া ছিল 68। তাহলে আমরা 6 কে 8 দ্বারা গুণ করলাম, 7 কে 8 দ্বারা গুণ করলাম। অর্থাৎ আমাদের টার্গেট কিন্তু দশমিকের রূপান্তর। আমরা দশমিকের রূপান্তর, কারণ কেন? শুরুতে বলে নিয়েছি কোনটা বড় কোনটা ছোট বলতে গেলে প্রত্যেকটা সংখ্যাকে আমাকে দশমিকে রূপান্তর করতে হবে। দশমিকে রূপান্তর করার জন্য নিয়ম হচ্ছে কি, আমি আবারও বলছি, এই যে বেস আছে, বেস আছে, এই বেস দ্বারা যা যা মান আছে সেই মানকে গুণ করতে হবে। অর্থাৎ 6 কে 8 দ্বারা গুণ, 7 কেও 8 দ্বারা গুণ। এখন পাওয়ার বসাবো, এই পাশ থেকে এই মুখী হয়ে পাওয়ার বসাবো, 0, 1 বসালাম। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করি। 4 ওদিকে এটার উপর 0 মানে, এটার উপর 0 মানে তার মান কত? 1। একটু আগে বলে নিয়েছি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান 1। তাহলে এখানে আছে 1, 7 একে 7, টোটাল যোগ করলে হয় 55। এই হচ্ছে বিষয়। দুইটা মান পেলাম। এবার তৃতীয় মান আসো, হেক্সাডেসিমেল থেকে দশমিক। এখন তৃতীয় মান হচ্ছে কি, আরটা কি ছিল? লাইবার মান। এই যে লাইবার মানটা হচ্ছে কত ছিল? লাইবার মানটা ছিল যে 9a। লাইনে আমরা একটু আগে উদ্দীপকে দেখে আসছি, লাইনে এই যে 9a আমরা লিখলাম লাইবার মান, এটা লাইবার, এটা হচ্ছে কি লাইবার মান। এই লাইবার মান 9a। এই 9 এর বেস কত আছে বন্ধুরা? 9 এর বেস আছে 16। অর্থাৎ আমরা যে ডেসিমেলে যাব, টার্গেট 16 দ্বারা গুণ করতে হবে। এই 9 কে 16 দ্বারা গুণ করলাম, a কে 16 দ্বারা গুণ করলাম। এখন মজার বিষয় হচ্ছে কি, a না লিখে 10 কেন লিখলাম? আমরা তো জানি হেক্সাডেসিমেলে a b c d e f, f পর্যন্ত সংখ্যাগুলোকে 10, 11, 12 এভাবে তুলনা করা হয়। অর্থাৎ 10 এর জন্য লেখা হয় a, 11 এর জন্য লেখা হয় b। এই যে a বলতে 10 লেখা হয়, 11 জন্য বি লেখা হয়, 12 জন্য সি লেখা হয়, এভাবে 15 জন্য এফ লেখা হয়। এই হচ্ছে কথা। তাহলে আমরা বেস দ্বারা গুণ করলাম, এবার পাওয়ার বসায় 0, 1 আগের স্টাইলে। এবার গুণ করি তো, এই 9 এর সাথে 16 গুণ করলে 146, আর ওইদিকে 16 এর উপর 0 মানে তার মান 1। তাহলে 10 একে 10, টোটাল যোগ করলে 154। এখন আমরা তিনটা মান পেলাম। আমাদের কষ্ট ছিল যে কি, কে বেশি বৃত্তি পেল, কে বেশি বৃত্তি পেল। সোজা কথা, একটা ছিল 25 ফাতিহারটা, আর ইয়াসিনেরটা ছিল ফাইনাল মান 55, আর লাইবারটা ছিল ফাইনাল মান 154। তাহলে আমরা সর্বশেষ বলতে পারি উত্তর হচ্ছে কত? 154। অর্থাৎ অর্থাৎ লাইবা সবচেয়ে বেশি টাকা পেল। এ আমাদের প্রশ্ন গেল। এখন দ্বিতীয় নম্বর প্রশ্ন আমাদের কি বলেছিল একটু দেখি। দ্বিতীয় নম্বর প্রশ্নে বলেছে ইয়াসিন ও আকাশের টাকা বাইনারিতে রূপান্তর পূর্বক। ইয়াসিনের টাকাকেও বাইনারি করতে হবে, আকাশের টাকাও বাইনারি করতে হবে। ইয়াসিনের টাকা কত, আকাশের টাকা কত কিন্তু আমরা উদ্দীপকে দেখে আসছি। সেগুলোকে আবার বাইনারিতে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা বাইনারিতে যোগ করি। ইয়াসিনের টাকা ছিল 68, এই 68 কে বাইনারিতে রূপান্তর করতে হবে। 68 কে বাইনারিতে রূপান্তর করার নিয়ম হচ্ছে কি, দেখো 6 নিলাম, 7 নিলাম। আমরা যেহেতু বাইনারিতে যোগ করব, সংখ্যাগুলোকে বাইনারি বানাইনি। এই যে বাইনারি, কিন্তু বাইনারি থেকে অক্টালে যাওয়ার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কি 3 বিট। বাইনারি থেকে অক্টালে যাওয়ার নিয়ম 3 বিট। এই যে 4 to 1 এর হেল্প নিতে পারে। যেমন মনে করো 7 হওয়ার জন্য, 7 পাওয়ার জন্য কয়টা মান এখান থেকে লাগে? 1 2 3, 4 দিয়ে 6, 6 1 7, তিনটা মান লাগে। তিনটা মান লাগবে মানে আমি 3টে 1 বসালাম। এ হচ্ছে বিষয়। আবার এদিকে দেখি তো 6, এই 6 পাওয়ার জন্য এই কোড থেকে কয়টা মান লাগে? 6 পাওয়ার জন্য এই কোড থেকে কয়টা মান লাগে? এই যে 6 আর 2 মিলে হয় 6। 1 এটা কিন্তু দরকার হয় না, 1 এটা কিন্তু দরকার হয় না। কত? 4 এবং 2 হচ্ছে কত? 6।
6 কিন্তু 1 এটা দরকার হয়নি, 1 দরকার হয়নি হলেও তার মান 0, অর্থাৎ অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার সময় সবসময় 3 বিটে লিখতে হবে। তাহলে আমরা এই হচ্ছে লিখলাম, লেখার পর দুইটা মান একসাথে নিয়ে আসলাম, এটা হচ্ছে আমার ফাইনাল মান। কথা খেয়াল করিও, 7 এবং 6 থেকে কিভাবে আমরা অক্টালে আসলাম, এর অর্থ হচ্ছে কি 4 to 1 এর মাধ্যমে। এই 4 to 1 এর মাধ্যমে বাইনারি থেকে অক্টালে যাওয়া যায়, অক্টাল থেকে বাইনারিতে আসা যায়। আচ্ছা গেল। এখন আমরা দেখি আরেকটা মান দেখি, আকাশের মান। আকাশের মান ছিল 3 1, এই যে 3 লিখলাম, এরপরে 1 লিখলাম। এই 3 1 এর মানটা আমরা ঠিকই বাইনারিতে যাব। বাইনারি যাইতে গেলে কি করতে পারি, বাইনারি যাইতে গেলে এই যে 8421, অর্থাৎ অক্টালের ক্ষেত্রে কোড ইউজ করেছি 4 to 1, এই ক্ষেত্রে কোড ইউজ করবে 8421। এই কোডগুলোর মাধ্যমে বাইনারি মান ইজিলি বের করা যায়। যে কি, যেমন মনে করো 3 পাওয়ার জন্য এখান থেকে কোন কোন মান দরকার, 2 দরকার আর 1 দরকার, 2 এবং 1 দরকার, বাকি মানগুলো দরকার নয়, বাকি মানগুলো দরকার নয়। এর অর্থ হচ্ছে কি, যেটা যেটা দরকার সেটা মানে 1, যেটা দরকার নয় সেটা মানে কি 0। এই মানটা আমরা পেলাম, এই যে 0011। আবার দেখি তো 1, এই 1 পাওয়ার জন্য এখান থেকে কোনটা দরকার, লাস্টের মানটা দরকার, বাদ বাকি মানগুলো দরকার ছিল না, মানে 0। এখানে সবসময় 4 বিটে লিখতে হবে। তাহলে আমরা এভাবে লিখলাম, বাইনারি মানটা নিয়ে নিলাম 31 এর বাইনারি মান। আমাকে করতে বলেছে কি, বাইনারিতে কি করতে হবে, বাইনারিতে যোগ করতে হবে। ওই যে একটু আগে ইয়াসিনের যে মানটা পেয়েছি বাইনারি মান এবং আকাশের যে মানটা পেয়েছি, দুইটা মান একসাথে লিখতেছি, দুইটা মান একসাথে লেখার পর যোগ করব। যোগ করতে গেলে আমাকে একটা বিষয় খেয়াল করতে হবে, একে একে যোগ করলে 10, এটা মনে রাখতে হবে, 3টে এক যোগ করলে 11, এটা বিষয় খেয়াল করতে হবে। বন্ধুরা খেয়াল করো, 2টা এক যোগ করলে বাইনারিতে 10, 3টে এক যোগ করলে 11, এই বিষয়টা মাথায় রাখতে হবে। সেই হিসেবে আমরা যোগ করি। এখন আমরা এই যে যে দুইটা মান পেয়েছি ইয়াসিন ও আকাশের, সেই মানগুলো ফাইনালি যোগ করে দেখাবো। যদি এখানে যোগ করে দেখানো হয়েছে, আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। এই মানে ইয়াসিনের এবং আকাশের মানগুলো লিখে যোগ করে দেখানো হয়েছে, এই মানগুলো আমরা আলাদা করে নিয়েছি, যোগ করে দেখাচ্ছি। দেখো এবার ওই যে রুলস খেয়াল করতে হবে, একে একে যোগ করলে 10, 3টে এক যোগ করলে 11 খেয়াল করতে হবে। তাহলে একে একে যোগ করলে 10-এর শূন্য হাতে আছে 1, সেটা এখানে দিলে কত হয়, একে একে 10-এর শূন্য হাতে আছে 1, এখানে দিলে কত হয়, একে একে যোগ করলে 10-এর শূন্য হাতে আছে 1, একে এখানে দিলে কত হয় 1। তারপর আবার এদিকে আসতে এক একে যোগ করে 10-এর শূন্য হাতে আছে 1, এখানে দিলে 3টে এক হয়ে যায়, এখানে দিলে কত হয়ে যায়, 3টে এক হয়ে যায়। অর্থাৎ এদিকে তো অলরেডি 2টা এক আছে, ওদিক থেকে একটা আসলো, 3টে এক যোগ করলে কত হয়, 11 হয়। এই হচ্ছে আমাদের আনসার, মিলে গেছে। তাহলে আমরা আরেকটাতে যাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরিপূরক। আমরা এখন পরিপূরক শিখতেছি, এটা ঘ নাম্বার অবশ্যই অবশ্যই আসতে পারে। যারা পরিপূরক ভুলে গিয়েছো তারা একটু খেয়াল করো মনোযোগ দিয়ে। তাহলে আমরা তো প্রথম উদ্দীপক দেখে নিয়েছিলাম, ইয়াসিনের টাকা 6 7 অক্টালে, আকাশের টাকা 3 1 হেক্সাতে। এই যে মানগুলো আছে এগুলো দিয়ে পরিপূরক করতে হলে আমাকে প্রথমে মানগুলোর সংখ্যাগুলোর কি নিতে হবে, এই বাইনারি মান নিতে হবে, তাও আবার 8 বিটে। যেমন তোমার মোবাইল ফোনের সিমের নাম্বার কয়টা থাকে, 11টা। যদি 9টা হয় কিংবা 12টা হয়, কল যাবে যাবে না। তেমনি পরিপূরকে একটা শর্ত আছে, নাম্বার হচ্ছে কি কয়টা, 8টা। তাহলে আমরা যে সংখ্যাগুলো নিয়ে কাজ করবে তার মান 8টা হতে হবে, 8টার কম হলে আমরা 0 দিয়ে 8টা বানাবো। কথা খেয়াল করি। তাহলে আমরা এই যে দুইটা সংখ্যা নিয়ে পরিপূরক করতে হবে, ওই দুইটা সংখ্যা নিলাম, একটা 6 7 আর একটা হচ্ছে কত, 31। এই পরিপূরক মানে কি, আমাকে মূলত করতে বলেছে কি, পার্থক্য। পার্থক্য জিনিসটা কিভাবে আসে, বিয়োগের মাধ্যমে আসে। তাই আমরা সংখ্যা দুইটাকে কি করলাম, বিয়োগ আকারে সাজালাম। কিন্তু কম্পিউটার বিয়োগের কাজ করে না, কম্পিউটার বিয়োগের ফলাফলটাও দেবে যোগ করার মাধ্যমে। তাই এই লাইন থেকে এই লাইনে আসবো। এই লাইনে আসবো বলতে কি, এই যে মাইনাসকে যোগ চিহ্ন দিয়ে মাইনাস চিহ্নটা এখানে ভিতরে ঢুকাই দেবো। ভাবতে গেলে ব্যাপারটা ঠিকই একই, যেমন প্লাসে মাইনাসে মাইনাসই বোঝাচ্ছে। তাহলে আমাদেরকে এভাবে সাজাতে হবে। এখন আমার টার্গেট হচ্ছে কি, যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলোর বাইনারি মান নিতে হবে 8 বিটের। আমি এই যে 6 7 এর বাইনারি মান নিলাম, এই যে 6 7 এর ডেসিমেল মান কত এটাও নিয়েছি, এটা না লিখলেও চলবে। এক্ষেত্রে তোমাদের ক্যালকুলেটর ব্যবহার অবশ্যই জানা থাকতে হবে। ক্যালকুলেটরের ব্যবহার যদি তুমি জানো, তোমার কাজটা খুব শর্টকাট হয়ে যাবে। অর্থাৎ ক্যালকুলেটরের মাধ্যমে বিভিন্ন সংখ্যা পদ্ধতির মান কিভাবে নির্ণয় করে সেটা তোমার জানতে হবে। তোমরা যদি না জানো, অনেকেই আমাদের মানে ভিডিও কমেন্টসে চেক করিও, এখানে ক্যালকুলেটর ব্যবহার দেওয়া আছে। আবারও বলছি, তোমরা যারা সংখ্যা পদ্ধতির প্রস্তুতি ভালো করতে চাও, কম সময়ে দক্ষতার সাথে সংখ্যা পদ্ধতির অঙ্ক পাঠতে চাও, তোমাকে অবশ্যই অবশ্যই ক্যালকুলেটরের ব্যবহার জানতে হবে। এটা জেনেই তোমাকে ক্লাসে পরীক্ষার হলে যেতে হবে। তাহলে আমরা 67 এর বাইনারি মান নিলাম, 67 এর বাইনারি মান ক্যালকুলেটরের মাধ্যমে নিলাম। নেওয়ার পরে এখানে কি 8টা আসছে, 8টা আসে না। টার্গেট কিন্তু 8টা লাগবে পরিপূরক করতে গেলে। কয়টা আসছে, 1 2 3 4 5 6টা আসছে, আসে নাই। তাহলে আমরা কি করলাম, এই যে সামনে দুইটা জিরো দিয়ে 8টা করে নিলাম, বাস স্টপ।
আমার মূল টার্গেট যে দুইটা সংখ্যা আছে ওই সংখ্যাগুলোর বাইনারি মান লাগবে। তাহলে আমরা নিয়ে নিলাম, এখানে পাশে লিখে দিলাম কি 8 বিট রেজিস্টার, মানে 8টা বিট 8টা বাইনারি মান নিতে হবে, সেটা উল্লেখ করে দিলাম। আবারও বলছি, 67 এর বাইনারি মান পেয়েছি, এই মানটা 8টা হয় নাই, 0 দিয়ে 8টা করে নিলাম। এখন আসো 31, 31 এর মান আমরা সরাসরি বের করতেছি। 31 এর মান, 31 এর ডেসিমাল চিন্তা করতে গেলে 49, এটা মূলত না লিখলেও চলবে, এই 49 এটা না লিখলেও চলবে, আর এদিকে 55 লিখছি, এটা না লিখলেও চলবে। তুমি যদি ক্যালকুলেটর থেকে সরাসরি মান বের করতে পারো, 31 এর হেক্সা থেকে আমরা ক্যালকুলেটর দিয়ে মান বের করলাম 11 3টা 0 1, এ হচ্ছে বিষয়। কিন্তু এখানে কি 8টা আসছে? এখন ভালো করে খেয়াল করি, 8টা আসে নাই। তাহলে আমরা আমরা সামনে দুইটা শূন্য দিয়ে 8টা করে নিলাম। এই সেকেন্ড লাইন হচ্ছে কি সামনে দুইটা শূন্য দিয়ে 8টা করে নিলাম। এখন দেখো এখানে একটা মজার বিষয়, একটা ধনাত্মক সংখ্যা ছিল, 67 ছিল ধনাত্মক সংখ্যা, 67 ছিল ধনাত্মক সংখ্যা, আর 31 ছিল ঋণাত্মক সংখ্যা। কথা খেয়াল করিও, 67 ধনাত্মক সংখ্যা, 31 ছিল ঋণাত্মক সংখ্যা। হ্যাঁ, কিন্তু ঋণাত্মক সংখ্যার কাজ করার সময়, ঋণাত্মক সংখ্যার কাজ করার সময় আমাকে অবশ্যই দুইটা অতিরিক্ত কাজ করতে হবে 31-এর, অর্থাৎ মানগুলোকে উল্টিয়ে দিতে হবে, সাথে এক যোগ করতে হবে। বন্ধুরা কথা খেয়াল করি, এটা সবচেয়ে পরিপূরকের গুরুত্বপূর্ণ কাজ। আবারও বলছি, 67 এর মান সরাসরি বাইনারি মান নেওয়া যাবে 8টা, কিন্তু 31 এর মান নিতে হবে 8টা। নেওয়ার পরে এক্সট্রা আরো দুইটা কাজ, দুইটা কাজ কি কি? মানগুলো উল্টিয়ে দিব, উল্টিয়ে দেওয়াকে বলা হয় একের পরিপূরক, তার সাথে এক যোগ করব। এই কাজটা আমরা করব এখন। এই যে দেখো, যে আমরা 31 থেকে যে মানগুলো পেয়েছি 8টা করার পরে, 8টা করেছি, 8টা করার পর মানগুলো উল্টিয়ে দিয়েছি, এটাকে বলা হয় কি একের পরিপূরক, উল্টিয়ে দেওয়াকে। এটা কিন্তু আমরা 67-র ক্ষেত্রে করি নাই, ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে করা যাবে না, ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে করতে হবে। যেমন দেখো, 00 ছিল 11 করেছি, 11 ছিল 00 করেছি, 3টা 0 ছিল 3টা 1 করেছি, 1 ছিল 0 করেছি। মোট কথা যে মানগুলো আমার বাইনারিতে ছিল সেগুলো উল্টিয়ে নিলাম, যার নাম হচ্ছে কি একের পরিপূরক। তার সাথে আবার নিজের থেকে +1 সেট করব, এটা হচ্ছে এক যোগ করা। এবার যোগ করি, যোগ করতে গেলে আমার এতটুকু লাগবে, এতটুকু, এতটুকু। এই লাইন আর লাগবে না, কারণ আমরা প্রথম লাইন থেকে সেকেন্ড লাইনে চলে আসছি। এই যে এতটুকু, এই লাইনটা উপর লাইনটা খেয়াল করবেন, অনেকেই গুলাই ফেলে, আমরা স্টুডেন্টকে পড়াইতে গেলে দেখি প্রথম লাইনটা হিসাব করে ফেলে। তো এই প্রথম লাইনের আর কোনো কাজ নেই। এখন দেখো তো, 0 আর 1 যোগ করলে 1, 1 বসা দিলাম, সরাসরি 1 বসা দিলাম, 1 বসা দিলাম, এখানে মান যা যা আসে বসা দিলাম। আচ্ছা, এই হচ্ছে আমাদের 2 এর পরিপূরক। এটা কার মান? এটা হচ্ছে কি -31 এর মান, -31 এর মান, -31 এর মান, সরি। এটা হচ্ছে কার মান? এটা হচ্ছে কার মান? -31 এর মান, -31 এর মান। এটা আমার হাতে 67 এর একটা মান ছিল, -31 এর একটা মান আছে। এই দুইটা মান আমরা এক জায়গায় নিয়ে আসলাম। ভালো করে খেয়াল করিও, এই দুইটা মান আমরা এক জায়গায় নিয়ে আসলাম। দুইটা মান এক জায়গায় নিয়ে এসে এখন আমার কাজ হচ্ছে কি, মূল কাজ হচ্ছে কি যোগ করা। যদিও প্রশ্নে দিয়েছিল বিয়োগ, পার্থক্য মানে বিয়োগ, কিন্তু আমরা ফাইনালি করব যোগ। এই বিয়োগের কাজটা যোগের মাধ্যমে করার জন্য এত ধরনের প্রসেস করা আসতে হইলো, যেটাকে বলা হয় পরিপূরক পদ্ধতিতেই গঠন। এবার আসি, আমরা দুইটা মান বসানোর পর যোগ করি। তো এখানে অলরেডি আনসার লিখে দেওয়া আছে, আমরা এই দুইটা সংখ্যার যোগ করে দেখাবো। এই দুইটা সংখ্যার যোগ করে দেখাবো। যোগ করে দেখাইতে গিয়ে দেখো কি অবস্থা হয়। তার আগে আমাকে একটা বিষয় খেয়াল করতে হবে, 1 1 যোগ করলে 10, 3টে 1 যোগ করলে 11, এই জিনিসটা মনে রাখতে হবে। দেখি তো, আমি সরাসরি এখানে বসাই দিচ্ছি, উত্তর তো দেওয়া আছে অলরেডি, আমি আমার মতো এই পয়েন্টে বসাই দিচ্ছি, তোমরা উত্তরটা বুঝো মতো। 1 1 যোগ করলে 10, 10 শূন্য, হাতে আছে 1, একটা এইখানে দিলে হাতে আছে একটা, তো পরে চলে যায়। তাহলে 1 1 1, 3টে 1 হয়ে গেল, 3টে 1 মানে কত? 11, 11 এর 1, হাতে আছে 1, আবার একটা যদি এখানে দিই 3টে 1 হয়ে যায়, 3টে 1 এর জন্য 11, 11 এর 1, হাতে আছে 1, আবার একটা যদি আমরা এখানে দিই, 1 1 যোগ করলে কত হয়? 10। 1 1 যোগ করলে কত হয়? 10, 10 এর শূন্য, হাতে আছে 1, একটা এখানে দিলে 1 1 যোগ করলে 10, 10 এর শূন্য, হাতে আছে 1, একটা এখানে দিলে 1 1 যোগ করলে 10 এর শূন্য, হাতে আছে 1, একটা এখানে দিলে 1 1 যোগ করলে 10 এর শূন্য, হাতে আছে 1, এরপরে আবার একটা দিকে দিলে, এই পাশে দিলে 1 1 যোগ করলে কত? 10। এখন আমরা যদি যে মানগুলো পেয়েছি সেগুলো যদি একটু খেয়াল করি, যোগ করে যে মানগুলো পেয়েছি সেগুলো যদি একটু খেয়াল করি, দেখা যাবে যে কি এখানে মান চলে আসছে 9টা। এই যে 1 2 3 4 5 6 7 8 9, 9টা হওয়া যাবে না বন্ধুরা, কারণ পরিপূরকের শর্ত হচ্ছে কি 8 বিটে করতে হবে। আমরা একটু আগে কি করেছিলাম, 8টা না আসাতে 0 দিয়ে 8টা করেছি। এখন 8টার বেশি আসলে সেটা বাদ, উজ্জ থাকবে। 8টার বেশি কে আসছে এখানে? 8টার বেশি আসছে একটা 1 আসছে, এই 1টা 8টার বেশি হয়ে হয়ে গেল, এই 1টা বাদ দিব। এই
এই ওয়ানটা ক্যারি ওয়ানটা বাদ দিলে, অতিরিক্ত মানটা বাদ দিলে, যেহেতু আমি 8টা নিব, আমার মানতে হয় কি 5টা জিরো থাকে, 5টা জিরো থাকে, পাশাপাশি 111 জিরো থাকে। এখন এটাই আমার আনসার। তবে আমরা জানি যে কোনো চূড়ান্ত সংখ্যার ক্ষেত্রে শুরুতে জিরো থাকা উচিত নয়, তাহলে আমি আনসার হিসেবে ঘোষণা করব এর পূর্বে যেহেতু জিরো পড়েছে এগুলো বাদ দিয়ে এইভাবে আমরা আনসারটা নিব। এ হচ্ছে আমার আনসার। এই যে এক যেটা বাদ দিলাম সেটাকে আমরা কি বলতে পারি, ক্যারি বিট। আমার অঙ্কটা যদিও আগের করা ছিল, তার উপরে আমি এক্সট্রা করে আবার বুঝিয়েছি। এ হচ্ছে আমার বিষয়, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটা প্রশ্ন নিয়েছি। আরেকটা প্রশ্নের মধ্যে এই যে -57 -42 এর পার্থক্য কত বা পরিপূরক করে দেখো, কারণ পার্থক্য মানে তো পরিপূরক। একটা বিষয় খেয়াল করতে হবে, যে দুইটা সংখ্যা দেওয়া আছে সংখ্যা দুইটাই ঋণাত্মক, তাহলে আমরা জানি কি ঋণাত্মক সংখ্যার পরিপূরক করার সময় কি করতে হবে, ওই যে বাইনারি মান 8 বিট নেওয়ার পরে উল্টাতে হবে, এক যোগ করতে হবে। এখানে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা দুইটা সংখ্যায় ঋণাত্মক, এই বিষয়টা খেয়াল করতে হবে। তাহলে আমরা যেহেতু কম্পিউটার বিয়োগের কাজ করে না, সেম প্রশ্নটাকে আমরা প্লাস চিহ্নের মাধ্যমে লিখলাম, করবো যে মূলত যোগ। এবার আসো 57 এর আমার বাইনারি মান লাগবে, এই যে 57 এর বাইনারি মান নিলাম, নেওয়ার পরে আমরা জানি পরিপূরক জগৎটা 8 বিট, তাহলে তাই 8 বিট করলাম, ওই যে যা আছে তার সামনে শূন্য দিয়ে 8 বিট করলাম। এখন 8 বিট করলেও হবে না, কারণ এই 57 সংখ্যাটা ছিল মাইনাস, এই 57 সংখ্যাটা ছিল কত, মাইনাস। 57 সংখ্যাটা ছিল মাইনাস, মাইনাস থাকাতে এই মানটা সরাসরি নেওয়া যাবে না, এই মানকে উল্টাতে হবে। তাহলে যা ছিল তা উল্টে নিলাম মানে একের জায়গায় জিরো, জিরো এর জায়গায় এক, ওয়ান রেস্ট হলো জিরো, জিরো রেস্ট হলো ওয়ান, উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নেওয়ার পরে সাথে কত যোগ করতে হবে, এক যোগ করতে হবে, কথা খেয়াল করে যে এই যে প্রথমে 57 এর মান হচ্ছে এটা, 57 এর বাইনারি মান পেলাম, তাকে আবার জিরো দিয়ে 8 বিট করলাম, সেখান থেকে আবার উল্টিয়ে এই লাইনে আসলাম, যে উল্টানো যে মানটাকে বলা হয় একের পরিপূরক। এখন এই মানের সাথে আমরা কি করব, এক যোগ করব। এই লাইনটা আর কোনো দরকার নাই, এই মানের সাথে এক যোগ করলে 0 আর 1 1, বাদ বাকি মানগুলো সরাসরি বসাই দিলাম, এই মানটা আমরা পেলাম, এই মানটাকে বলা হয় 2 এর পরিপূরক। গেল, এই ধরনের কোন একটা সংখ্যা নিয়ে 2 এর পরিপূরক দেখাও বলতে পারে, তাহলে যদি এরকম বলে আমরা মান উল্টিয়ে এক যোগ করব, বাস এটা 2 এর পরিপূরক। এবার আসো সেম কাজ, এটা হচ্ছে আমার কি চূড়ান্ত মান, এটা হচ্ছে আমার চূড়ান্ত মান, এই মানটা এখানে পেলাম, আর এদিকে এই চূড়ান্ত মানটা পেলাম আমরা এই পয়েন্টে। -57 এর চূড়ান্ত মান, -42 এর চূড়ান্ত মান পেলাম। এই দুইটা মান আমরা এক জায়গায় নিয়ে আসলাম, নিয়ে এসে যদিও করতে বলেছিল পার্থক্য বা পরিপূরক কিংবা বিয়োগ, আমরা পার্থক্য পরিপূরক বিয়োগ মানে এর কাজ ফাইনালি সর্বশেষে গিয়ে হবে যোগ। তাহলে আমরা যোগ করব, যোগ করার পদ্ধতি তো আমরা দেখিয়ে দিয়েছিলাম। যোগ করার নিয়ম হচ্ছে কি, এক একে যোগ করলে 10 আর তিনটে এক যোগ করলে 11, এটা মনে রাখতে হবে। এক একে যোগ করলে 10, তিনটে এক যোগ করলে কি 11। এখন আমরা যোগটা দেখি একটু, যোগটা দেখি তো এখানে অবশ্যই করে দেওয়া আছে, করে দেওয়া থাকলেও এখানে একটা ব্যাপার ঘটছে বন্ধুরা, কথা খেয়াল করিও, খুব গুরুত্ব দিয়ে ভালোভাবে খেয়াল করে বিষয়টা। 0 আর 1 যোগ করলে 1, আমি বসাচ্ছি 0, আবার 1 1 যোগ করলে 10-এর 0 বসাইলাম, হাতে আছে 1, একটা যদি আমি এখানে দিই, তিনটে 1 মিলে 11-এর 1, হাতে আছে 1, একটা যদি আমি এখানে দিই, 1 1 যোগ করলে 10-এর 0, হাতে আছে 1, একটা যদি আমি এখানে দিই, 1 1 যোগ করলে 10-এর 0, হাতে আছে 1, একটা যদি আমি এখানে দিই, 0 আর 1 1, আবার 1 1 যোগ করলে 10-এর 0, হাতে আছে 1, একটা যদি আমি এখানে দিই, তিনটে 1 যোগ করলে 11, এই মানটা আমরা পেলাম। কথা খেয়াল করিও, আমরা এখন কোন মানটা পেলাম, এই যে এই মানটা পেলাম, যোগ করে এই মানটা পেলাম। এই মানটা আমি এক পাশে লিখতেছি, 110101000101, এভাবে লিখলাম। লেখার পর এখন মজার বিষয় কি ঘটলে দেখো, টোটাল প্রতীকের মধ্যে কয়টা আসলো মান, 8টা। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 9, 9টা আসছে। আচ্ছা যাক, 9টা আসলেও আমরা পরিপূরক সিস্টেমে পরিপূরকের মধ্যে উত্তর নিতে পারবো 8টা নিতে পারবো। এই এক বাদ দিলে যে 8টা থাকে, যেই 8টা থাকে সেই 8টার শুরুতে কি আছে, 1 আছে। 1 থাকলে সংখ্যাটি ঋণাত্মক। কথা খেয়াল করি ভালো করে, এই অঙ্কটা খুব গুরুত্ব দেবে। 1 থাকলে সংখ্যাটি কি ঋণাত্মক, এগুলোকে চিহ্ন বিট বলে। আমি এখানে লেখাচ্ছি, পরিপূরকের কাজ করার সময় যদি শুরুতে জিরো থাকে, এটাকে প্লাস ধরা হয়, আর যদি 1 থাকে সেটাকে কি ধরা হয়, মাইনাস ধরা হয়। তাহলে যে তাও কত বিটের মধ্যে, ঘটনাটা 8 বিটের মধ্যে। তাহলে আমার
8 বিটের মধ্যে 8 বিটের মধ্যে শুরুতে কত আসছে 1 আসছে। এই 8 বিটের মধ্যে শুরুতে 1 আসাতে এটা হচ্ছে একটি ঋণাত্মক সংখ্যা, এটা ঋণাত্মক সংখ্যা। এই ঋণাত্মককেও কম্পিউটার পছন্দ করে না, কম্পিউটার ঋণাত্মক মান পেলে সেটা সে রাখবে না, সেটাকে পজিটিভ বানাবে, ধনাত্মক বানাবে। এই ধনাত্মক বানার প্রক্রিয়া মূলত পরিপূরক। পরিপূরক মানে কাজ কয়টা, দুইটা, একটা উল্টানো আর একটা একবার যোগ। অর্থাৎ একটু আগে যে আমরা পরিপূরক অঙ্ক শিখেছিলাম, এই অঙ্কের মধ্যে একটু ভিন্নতা আছে। অঙ্কটার উত্তর পাওয়ার পরেও সেখানে এক্সট্রা কাজটা আবার করতে হবে, ওই যে মান উল্টিয়ে এক যোগ করা কাজটা আবার করতে হবে। কারণ কেন, শুরুতে 1 আসছে চাই। যে এখন এই যে আমি বলি, এই যে আমরা ওই অঙ্ক থেকে এটা উত্তর হিসেবে পেলাম, এখন সে মানটাকে উল্টালাম। উল্টানো মানে কি, একের পরিপূরক করলাম, পরিপূরক করে সাথে এক যোগ করে এই মানটা পেলাম, ফাইনাল উত্তর। আবারও বলছি, কথা খেয়াল করো, আমরা -57 এর মান পেলাম, -42 এর মান আমরা এখানে পেলাম। দুইটা মান একসাথে যোগ করতে গিয়ে টোটাল যে এখানে 9টা হলো, 9টা থেকে যদি একটা বাদ দিই, শুরুতে 1 আছে। 1 আছে মানে কি বোঝাচ্ছে, ঋণাত্মক বোঝাচ্ছে, মাইনাস বোঝাচ্ছে। তাহলে কম্পিউটার ঋণাত্মক মান, মাইনাস মান পছন্দ করে না, সে এটাকে আবার পরিপূরক করবে। পরিপূরক করবে মানে মানটা উল্টাবে, এক যোগ করবে। তাই এই দুটো যোগ করে যা পেয়েছি, এই যে এখানে সাদা এলাকায় আছে, এগুলো যোগ করে যা পেয়েছি যোগফল, এই যোগফলকে আবার উল্টানো হলো, উল্টিয়ে এক যোগ করা হলো। এর অর্থ হচ্ছে কি, শুরুতে 1 আসছিল, তাই যদি 8টার বিরুদ্ধে 8টার মধ্যে শুরুতে 1 না থাকতো, কাজটা করতে হতো না। তাহলে ফাইনালি এখন শুরুতে 0 চলে আসছে, 0 চলে আসছে মানে ধনাত্মক আসছে, আমার কাজ স্টপ। এ হচ্ছে বিষয় বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। তোমরা এই অঙ্কটা ভালো করে খেয়াল করবে, কারণ প্রথম অঙ্কটা ছিল পরিপূরকের নরমাল অঙ্ক, এটা একটু ভালো করে খেয়াল করবে। এখন আমরা যে প্রশ্নটা করতেছি, এই প্রশ্ন হচ্ছে কি, এন এর মান উজ্জ্ব আছে, এন এর মান না, এন এর মান বের করতে হবে। যেমন একটা উদ্দীপক দেওয়া আছে, দেখো, ফরহাদের টাকা 56 টাকা, বেস দেওয়া নাই। বেসটা কি 16 নাকি 8 নাকি 5 দেওয়া নাই, 56 টাকা দেওয়া আছে। এবং ফরহাদের টাকার 46, আবার বেস দেওয়া আছে 10। তাহলে ফরহাদের টাকা দুইবার উল্লেখ করেছে, মানে একটা মান দুইবার উল্লেখ করেছে, একটা মানের মধ্যে বেস দিয়েছে আর একটা মানের মধ্যে বেস দেয়নি। তাহলে এই বেসের অর্থ কি, এটা কি 16 নাকি 8 নাকি অন্য কিছু, সেটা আমরা ক্যালকুলেশন করে বের করতে হবে। আমাকে বলা হচ্ছে কি, এন এর মান কত। এক্ষেত্রে আমরা কি বলতে পারি, যেহেতু এটাও ফরহাদের টাকা, এটাও ফরহাদের টাকা, যদিও এখানে এন আছে, যদিও এখানে 10 আছে, তবে উভয়ের মান সমান, এর অর্থ। তাহলে আমরা লিখতে পারি, এখানে আমি করে দেখাচ্ছি, যদি এখানে করা আছে তোমরা দেখতে পাচ্ছ, সেটা আমি একেবারে বুঝাই করাই, যে কি, ফরহাদের টাকা ছিল 56 এন, আর আবার দেওয়া আছে কত, 46 10 দশমিক। তাহলে এটা ডেসিমেলে দেওয়া আছে, আমরা এটাও ডেসিমেলে যাব। ডেসিমেলে যাওয়ার নিয়ম হচ্ছে কি, বেস দ্বারা গুণ করা। তাহলে 5 এর সাথে আমরা বেস গুণ করলাম, 6 এর সাথেও বেস গুণ করলাম, ওটা তো ডেসিমেল আছেই, আমি যাচ্ছি ডেসিমেলে, কারণ একটা ডেসিমেলে দেওয়া ছিল, তাই এই 56 ডেসিমেলে যাচ্ছি। তারপর আমরা যদি গুণ করি, এটা গুণ করলে 5n, এটা আচ্ছা সরি, এখানে ডেসিমেলে যাওয়ার পরে আমরা এতটুকু একটা অংশ পেলাম, এতটুকু একটা অংশ পেলাম। ডেসিমেলে যাওয়ার নিয়ম হচ্ছে কি, বেস দ্বারা গুণ করে পাওয়ার বসাতে হবে। এখানে পাওয়ার বসাচ্ছি 0 1, পাওয়ার বসালাম। পাওয়ার বসানোর পরে আবার কাজ করি, এটা 5n আর এটা হচ্ছে কি 6। কারণ কেন, n এর উপর 0 মানে তার মান কত, 1। n এর উপর 0 মানে কত, তার মান 1। ওইদিকে 46 আছে। তাহলে আমরা যদি করি 5n প্লাস 6 ইকুয়াল টু 46, বা আমরা যদি খেয়াল করি এই 5n ইকুয়াল টু 46 মাইনাস 6, 6টা ভাগ বিয়োগ করলাম ওই পাশে নিয়ে গিয়ে, তাহলে n ইকুয়াল আমরা ভাগ করতে পারি, এটা বিয়োগ করলে কত হয় 40, আর এদিকে এটাকে 5। সুতরাং n ইকুয়াল, এটা যদি আমরা কাটাকাটি করি কত থাকে 8। বেস n এর মান ছিল না, এই যে ফরহাদের টাকা n এর মান ছিল না, এই n এর মান 8, আনসার হচ্ছে 8। আশা করি বুঝতে পেরেছো। এই যে এখন আমরা সর্বশেষ একটা অঙ্কের মধ্যে আসলাম। রাজুর একটা মান দেওয়া আছে 37.36 অক্টালে, সেটার হ্যাক্সাই কত জিজ্ঞেস করলো। আবার মিনার একটা মান দেওয়া আছে 3b.6a, হ্যাক্সাই দেওয়া আছে, সেটা অক্টালে কত জিজ্ঞেস করলো। তার মানে অক্টাল থেকে হ্যাক্সাই রূপান্তর শিখবো, হ্যাক্সা থেকে অক্টাল রূপান্তর শিখবো, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা দেখাচ্ছি, এই যে রাজুর মান যেটা ছিল 3736, এই মানগুলো আমরা আলাদা আলাদা করে নিয়েছি, এরপর বাইনারি মান বসেছি। এর অর্থ কি, অক্টাল থেকে হ্যাক্সা, হ্যাক্সা থেকে অক্টাল, কথা খেয়াল করিও, অক্টাল থেকে হেক্সাডেসিমেলে করার সময়, মাঝখানে কার হেল্প নিতে হবে, বাইনারির হেল্প নিতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। অক্টাল আর হেক্সাডেসিমেলের মধ্যে একটা রূপান্তর করতে গেলে সরাসরি করা যাবে না, মাঝখানে কার হেল্প নিতে হবে, বাইনারির হেল্প নিতে হবে। তাহলে আমরা যে এই যে রাজুর অক্টাল সংখ্যাটা হেক্সাতে যাব, সরাসরি হেক্সায় ঢুকতে পারবো না, অক্টাল বানাইতে হবে আগে। এই যে দেখো, আমরা অক্টাল বানাচ্ছি,
যেমন অক্টাল বানানোর কোড হচ্ছে কি আমরা লিখেছিলাম 4 to 1। এই 4 to 1 এর মাধ্যমে আমরা মানগুলো বিবেচনা করব। যেমন 6 পাওয়ার জন্য এখান থেকে কয়টা মান দরকার হয়, প্রথম দুইটা মান দরকার হয়, পরেরটা দরকার হয় না। যেটা যেটা দরকার সেটা মানে 1, যেটা দরকার নয় সেটা মানে 0। কথা খেয়াল করিও। তাহলে 6 হওয়ার জন্য 4 এবং 2 এ 6 হয়, 4 এবং 2 তে কত হয়, 6 হয়। তাহলে এই দুইটা মান দরকার মানে দুইটা 1, আর ওইটা দরকার নয় সেটা মানে 0, এভাবে নিলাম। আবার 3 তে আসি, তো 3 হওয়ার জন্য এখান থেকে কোনটা মান দরকার, 2 এবং 1, 2 এবং 1 দরকার, বাট 4টা দরকার নয়। যেটা দরকার নয় সেটা মানে 0, যেটা দরকার সেটা মানে 1। তাহলে এই যে 4 দরকার নয়, 2 এবং 1 দরকার আছে, 2 এবং 1 মিলে কত হয়, 2 এবং 1 মিলে 3 হয়। এ হচ্ছে কথা। তাহলে 0 ডাবল 1 দেখলাম। এবার আসো 7। এই 7 পাওয়ার জন্য এখান থেকে কয়টা মান দরকার, 7 পাওয়ার জন্য 4 2 1 মান তিনটা দরকার, তিনটা দরকার মানে তিনটা 1। অর্থাৎ এই সংখ্যাগুলো যাবে না, এই সংখ্যাগুলোর স্থলে 1 এবং 0 যাবে। এই সংখ্যার যে যে পয়েন্টের মান দরকার সেটা মানে 1 যাবে, যেটা মানে দরকার নয় সেটা মানে 0 যাবে। তাহলে 7 পাওয়ার জন্য আমরা তিনটা দরকার, তিনটা 1 চলে আসলো। এরপর আসো 3 পাওয়ার জন্য 2 আর 1 দরকার, শেষে দুইটা দরকার, প্রথমটা দরকার নয়, তার মানে শেষে দুইটা 1, প্রথমটা 0, এভাবে লিখলাম। এখন আমরা দেখো, এখন আমরা কি করব, এখন আমরা এগুলোকে 4 বিটে সাজাবো। যে মানগুলো পেয়েছে এগুলোকে 4 বিটে সাজাবো। কারণ কি, আমরা তো যাচ্ছি হেক্সাতে, হেক্সা থেকে প্রথমে বাইনারিতে আসলাম, বাইনারি সরি, আমরা তো অক্টাল থেকে প্রথমে বাইনারিতে আসলাম, কিন্তু আমার টার্গেট হচ্ছে কি হেক্সাতেই যাব। হেক্সাতে যাইতে গেলে হেক্সার কয় বিট কোড, হেক্সা 4 বিটের কোড। তাহলে যে বাইনারি মানগুলো ছিল সেগুলোকে আমাকে 4 বিটে করে সাজাইতে হবে। 4 বিটে করে সাজানোর নিয়ম কি দেখো, দশমিকের এই পাশে সাজায় যে এই মুখে, এই যে 4টা লিখলাম, এই 4টা লিখলাম। এরপরে এখানে কি 4টা আছে, 4টা নাই, কিন্তু আমাকে তারপরে 4টা করতে হবে, নাই মানে 0 দিয়ে 4টা করতে হবে। যা ছিল তার সাথে আমরা 0 নিয়ে 4টা করলাম। আবার এই পাশে দেখি তো, এই পাশে একটু দেখি তো, এই পাশে দেখি তো, এই যে এদিক থেকে যাও, এদিক থেকে এ পাশে যাও, এই 4টা, এখানে কি 4টা আছে, 4টা নাই, তার মানে বাদ বাকি দুইটা 0। এখানে 4টা লিখলাম, এইখানে 4টা নাই, 0 দিয়ে আমি 4টা বানালাম। এখন আমরা টোটাল কয়টা মান পেলাম, 4টা মান পেলাম, 1টা 2টা 3টা 4টা মান পেলাম। এগুলোর আমার টার্গেট কিন্তু হেক্সাতে যাব। হেক্সাতে যাওয়ার কোড কি, হেক্সাতে যাওয়ার কোড হচ্ছে যে কি, হেক্সাতে যাওয়ার কোড হচ্ছে কি, এই কোডটা আমাকে খেয়াল করতে হবে, 8421, এই কোডটা খেয়াল করতে হবে। অর্থাৎ বাইনারির সাথে কাজ করার সময় যেমন 2421 ব্যবহার করেছি, হেক্সার সাথে কাজ করার সময় 8421 ইউজ করব। 8421 এর মাধ্যমে আমরা যাব। যেমন দেখো, এই লাস্টেরটা 1 মানে এই লাস্টে কত ছিল, 1, এই 1টা নেব। 4টা 1 বলতে 4টা 1 এর যোগফল নাও, 4টা 1 এর যোগফল নাও, সরি 4টা সংখ্যার যোগফল নাও। 8421 যোগ করলে কত হয়, 1 2 2 1 3, 3 4 7, 7 আর 8 কত হয়, 15। হেক্সাতে কি 15 লেখা যায়, 15 লেখা যায় না। 15 বদলে কি লিখতে হয়, f লিখতে হয়, লিখলাম। এবার এটাতে আসো, এক্ষেত্রে এসে এই যে প্রথমটা 0 মানে প্রথমটা নেওয়া যাবে না, শেষে 3টা 1, শেষে 3টা নিয়ে যোগফলে আসো, এই 3টা যোগ করলে কত হয়, 7, 7 বসালাম। আবার এই সংখ্যার জন্য আসো, এই সংখ্যার জন্য আসলে শেষে 3টা 0, শেষে 3টা 0 নেওয়া, 3টা সংখ্যা নেওয়া যাবে না, প্রথমটা 1, প্রথমটা নেওয়া যাবে, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা ওই যে অক্টাল মান থেকে হেক্সা মানে আসলাম। যদি বুঝতে অসুবিধা হয়, আবার এই যে মিনারটাতে দেখো, এখানে বুঝে যাবে। মিনার মান হচ্ছে কি 3b6a কে অক্টাল রূপান্তর করতে হবে, সেম স্টাইল সেম। তাহলে আমরা জানি অক্টাল হেক্সাতে সরাসরি কাজ করা যায় না, মাঝখানে বাইনারি হেল্প নিতে হয়। অক্টাল হেক্সাতে কাজ করতে বাইনারি হেল্প নিতে হয়। তাহলে আমরা এই যে এই হেক্সা মানটার সাথে কাজ করার সময় আমাকে কি করতে হবে, বাইনারি হেল্প নিতে হবে। আমরা এই যে এটা প্রথমে ছিল যে কি হেক্সা, এই মানটা কি ছিল যে কি হেক্সা ডেসিমেল ছিল। এই হেক্সা ডেসিমেল থেকে আমরা বাইনারিতে যাচ্ছি, বাইনারিতে যাওয়ার নিয়ম হচ্ছে কি 8421। এই 3 হওয়ার জন্য কোন মান দরকার, শেষ দুইটা মান দরকার, শেষ দুইটা 1, বাদ বাকি দুইটা 0। বি মানে কত বন্ধুরা, বি মানে হচ্ছে কি হেক্সাতে 11। তাহলে 11 পাওয়ার জন্য কোনটা দরকার, 821। 821 যোগ করলে কত হয়, 11 হয়। 821 যোগ করলে কত হয়, 11 হয়। মাঝখানে 4টা দরকার ছিল না, এই 4 দরকার নাই মানে কত, এই পয়েন্টে 0 আসবে, এই যে 0 আসছে, যেটা যেটা দরকার সেটা মানে 1। আবার 6 হওয়ার জন্য কি, 6 হওয়ার জন্য এই যে 4 আর 2 দরকার, প্রথমটা এবং শেষটা দরকার নয়, তার মানে মাঝখানে দুইটা 1, প্রথমটা এবং শেষটা 0, এইভাবে লিখলাম। এবার আসো এ মানে কত, এ মানে হচ্ছে কি 10। 10 এখানে কিভাবে 10 মিলে, 8 এবং 2 যোগ করলে 10 মিলে। তার মানে সেকেন্ড 4 দরকার নেই, ওদিকে লাস্টের 1 দরকার নেই। 4 এর স্থলে 0 লিখবো, 1 এর স্থলেও 0 লিখবো, যেটা যেটা দরকার নেই। তাহলে সেভাবে আমরা লিখলাম। এখন আমরা যাচ্ছি কোথায়, আমরা মূলত যাচ্ছি এখান থেকে আমরা যাচ্ছি অক্টালে।
আমরা যাচ্ছি কোথায়? অক্টালে। অক্টাল তো 3 বিটের কোড, তাই আমরা আবার 3 বিটের কোড করতে হবে। এগুলোকে যা ছিল সেগুলোকে 3 বিট করতে হবে। 3 বিট করতে হবে। 3 বিট করার নিয়ম হচ্ছে কি দেখো, এই যে এখান থেকে এটা 3 বিট, আবার এখান থেকে এই পাশে 3 বিট, এখানে নাই, বাকি আরেকটা জিরো দিয়ে 3 বিট করতে হবে। এই যে একটা অংশ, দুইটা অংশ, তিনটা অংশ। আবার দশমিকের এই পাশে, দশমিকের বাম পাশে এই মুখী সাজাইতে হয়, দশমিকের ডান পাশে এই মুখী সাজাইতে হয়। তাহলে এখানে যে আমরা 3 বিট দেখি, এখান থেকে এটা 3 বিট, আর এখান থেকে এটা 3 বিট, আর এখানে নাই মানে বাকিটা জিরো দিয়ে মিলাইতে হবে 3 বিট। তাহলে দেখো 011 010, এই 10 নাই মানে আরেকটা জিরো দিয়ে মিলালাম। এখন আমাদের টার্গেট হচ্ছে কি অক্টালে যাব। অক্টালে যাইতে গেলে আমরা কিভাবে কাজ করতে পারি? অক্টালে যাব, অক্টালে যাইতে গেলে আমরা ওই যে 4 to 1 এর কোডটা ইউজ করব। 4 to 1 এর কোডটা ইউজ করব। প্রত্যেকটা জিরো মানে কোনো মান দরকার ছিল না, জিরো। 3 to 1 মানে তিনটা মানে যোগ করে বসাও। 4 to 1 যোগ করলে কত হয়? 7 বসালাম। আর শেষে দুইটা 1 মানে শেষে দুইটা 1 নিয়ে বসাও, কত হয়? 3 হয়, 3 বসালাম। এদিকে শেষে দুইটা 1 মানে শেষে দুইটা 1, শেষে দুইটা 1 বলতে শেষে দুইটা 1 এর জন্য এই দুইটা মান নাও, কত হয়? 3 হয়। এই প্রথমটা এবং এই মানের জন্য প্রথমটা এবং শেষেরটা 1, প্রথমটা এবং শেষেরটা মানে প্রথম মানটা নেব, শেষের মানটা নেব। এই যে প্রথম মানটা নেব, শেষের মানটা নেব। তাহলে প্রথম মানটা হচ্ছে কি 4 to 1 4, শেষের মানটা হচ্ছে 1, 4 এবং 1 মিলে কত হয়? 5। এখানে মাঝখানেরটা 1, শুধু মাঝখানের মানটা নিয়ে যাও, 2 2 লিখলাম। এই হচ্ছে বিষয় বন্ধুরা। অক্টাল এবং হেক্স সাথে কাজ করার সময় আমাকে খেয়াল করতে হবে অক্টাল 3 বিটের কোড, যে কোড আমরা 4 to 1 এর মাধ্যমে বাইনারি মান বের করতে পারি। হেক্সা হচ্ছে কি 4 বিটের কোড, 8421 এর মাধ্যমে আমরা বাইনারি মান বের করতে পারি। এই দুইটা কোড আমাকে মনে রাখতে হবে। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা অক্টাল থেকে হেক্সায় রূপান্তর করলাম, হেক্সা থেকে অক্টাল রূপান্তর করলাম। এখন আমরা সর্বশেষে একটা প্রশ্ন নিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে আমরা 4 জনের মান দেখতে পাচ্ছি। টনি দিয়ে বাইনারিতে মান দেওয়া আছে, রাজু দিয়ে অক্টালে মান দেওয়া আছে, মিনা দিয়ে হেক্সাতে মান দেওয়া আছে, রনি দিয়ে আবার কি দেওয়া আছে? 5 ভিত্তিক সংখ্যা দিয়ে মান দেওয়া আছে। সবসময় যে অক্টাল বাইনারি হেক্স সাথে কাজ আসবে তা না, মানে ভিন্ন মাত্রার বেজও থাকতে পারে 5 6 7। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? ঠিকই 8 2 হেক্সা থাকলে যা করতাম ঠিকই একই স্টাইলে কাজটা করব। নতুন কোনো বেজ দিলে তুমি বিভ্রান্ত হবে না, হচ্ছে বিষয়। তাহলে 4টা মানকে আমাদেরকে কি করতে বলছে? মোট যোগফল করো। মোট যোগফল করে আবার কোথায় যেতে হবে? অক্টালে। প্রথমে মোট যোগফল করতে হবে। তো এখন আমার মোট যোগফল করার করণীয় কি? এই যে একটা বাইনারি, একটা অক্টাল, একটা হেক্সা, 4 ধরনের জিনিস, আমি মোট যোগফল কেমনে করব? তাহলে আমার উপায় হচ্ছে কি, ওই 4টা সংখ্যাকে আমরা সবসময় ডেসিমেলে চলে যাব, কারণ 4টা 4 পদ্ধতি, তাই আমরা ডেসিমেলে চলে যাব। ডেসিমেলে যাওয়ার হচ্ছে নিয়ম হচ্ছে কি, আমরা জানি এই যে মান, যেমন টুনির মানটা নিলাম, যে মান সবগুলো মানের বেস কত ছিল? 2। বাইনারির বেস 2 ছিল, তার মানে প্রত্যেকটা মানকে আমরা 2 দ্বারা গুণ করলাম। প্রথমে 2 দ্বারা গুণ করে, এরপর পাওয়ার বসালাম। এখানে পাওয়ার বসানোর নিয়ম হচ্ছে কি, পাওয়ার বসানোর নিয়ম 2 ধরনের। পাওয়ার বসানোর নিয়ম 2 ধরনের। কেন 2 ধরনের? পাওয়ার বসানো 2 ধরনের। এখানে একটা দেখো, এই অংশটা হচ্ছে কি ভগ্নাংশ সংখ্যা, আর এই অংশটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যাতে পাওয়ার বসে এই মুখী, ভগ্নাংশ সংখ্যায় পাওয়ার বসে এই মুখী ডানমুখী, আর পূর্ণ সংখ্যাতে পাওয়ার বসে বামমুখী, এই মুখী। কথা খেয়াল করতে হবে। তাহলে আমরা এখানে পূর্ণ সংখ্যার মান বসাচ্ছি কত? পাওয়ার নিজের থেকে পাওয়ার বসাচ্ছি 0 1 2 3 4 বসালাম। এবার এখানে -1 -2 -3 এভাবে। যদিও ধনাত্মক সংখ্যার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি পাওয়ার বসিয়েছি 0 দিয়ে, কিন্তু ভগ্নাংশ সংখ্যার পাওয়ারটা বসবে -1 দিয়ে, -1 -2 -3। এটাও মনে রাখবে, কেন 0 দিয়ে হবে না। এবার আসো আমরা ক্যালকুলেশন করি। 2 এর উপর 0 মানে তার মানটি কি 0। এই যে এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা অংশের মান, আর এটা হচ্ছে বর্ণনা সংখ্যা অংশের মান। 2 এর উপর 0 মানে এই ক্যালকুলেশন করলে 0, 2 2 একে 2, 2 এর উপরে স্কয়ার মানে 2 দুগুণে 4, 2 এর উপর কিউব হলে 8 হয়। 8 হলে কি হবে? 0 এর সাথে গুণ হওয়ার কারণে এটা 0। এরপর 2 এর উপর 4 আছে মানে সেটা 16, এই পেলাম। এবার আসো 2 এর উপর -1 ক্যালকুলেটর দিয়ে কাজ করলে তুমি কত পাবে? 0.5। 2 এর উপর স্কয়ার মানে 4, আচ্ছা, কিন্তু 0 এর সাথে গুণ করার কারণে 0। আবার 2 এর উপরে কিউব মাইনাস কিউব কাজ করলে যে মানটা আসবে সেই মানটা হচ্ছে 0.125। সবগুলো যোগ করলে 22.62। সেম ভাবে আমরা রাজুর মানটা পেলাম অক্টালে, এটা বেস। সেম ভাবে রাজুর মানটা দেওয়া আছে অক্টালে 8। তাহলে 8 দ্বারা গুণ করব। এখানে দুটো অংশ 37.36, 37 এর একটা অংশ, তারপরে 36 এর একটা অংশ। একইভাবে এখানে 0 1 এভাবে পাওয়ার বসালাম, এখানে -1 -2 পাওয়ার বসালাম। তো আমরা একটু ক্যালকুলেশন করে নিই কত আসে দেখি। এই যে 3 কত হয়? 24 প্লাস
এটার উপর 0 মানে তার মান 1, তার মান 1, তাহলে 7 একে 7, তারপরে প্লাস সব পাচ্ছি 31.4687। এতগুলো মান আমার নিতে হবে না, এটা ওর ডেসিমেলে পেলাম। এরপরে পাওয়ার বসাবো -1 -2, আর এদিকে পাওয়ার বসাবো 0 1, একইভাবে আগের মতো। এখন ক্যালকুলেশন করলে 3 16 48, 16 উপরে 0 মানে তার মান 1, তাহলে 11 একে 11। এখানে 11 কেন, বি এর মান হচ্ছে কি হেক্সাডেসিমেলে 11, তাই বি এর মান 11 ধরলাম, এই মানটা পেলাম। আবার এদিকে 6 এর সাথে 16 গুণ করলে মাইনাস পাওয়ার 1 করলে যে মানটা আসে 0.375। আবার এই যে এ মানে হচ্ছে কি 10, এ মানে কত, হেক্সাডেসিমেলে এ মানে 10, তাহলে 10 এর সাথে এই 16 এর -2 পাওয়ার করলে ক্যালকুলেশনটা আসে 0.0391, সবগুলো যোগ করলে এই মানটা আসে। এখন আমাদেরকে বলা হচ্ছে কি আরেকটা মান আছে, রনির মান। রনির মানটা আমরা রনির মানটা কত পাচ্ছি, 3 4 বেস 5। এটা কি করব এখন, এই যে বেস যেহেতু 5, 5 দ্বারা গুণ করব, 5 দ্বারা গুণ করব, বেস যেহেতু 5, 5 দ্বারা গুণ করব, 3 গুণ 5 প্লাস 4 গুণ 5। এক্ষেত্রে আমরা ঠিকই পাওয়ার বসাবো, আগের স্টাইলে পাওয়ার বসাইলে 0 1 এভাবে পাওয়ার বসিয়ে আসলাম, কারণ আমরা জানি ডেসিমেল রূপান্তর মানে বেস দ্বারা গুণ করে পাওয়ার বসাতে হয়। এরপর যদি গুণ করি 3 5 15 প্লাস ওইটা 5 এর উপর 0 মানে তার মান 1, 4 একে 4, যোগ করলে কত হয় 19, 19, এটা দশমিক। আমরা এখন 4টা সংখ্যা পেলাম। এই 4টা সংখ্যা কি করতে বলছে, অক্টালে প্রকাশ করতে বলছে। অক্টালে প্রকাশ করতে বলছে, আমরা এখানে যোগ করব। আমি একটু এই 2 স্লাইড ভাগ করে নিই, সবগুলো যোগ করলে পাচ্ছি 132.49। এখন এই সংখ্যাটাকে আমরা কি করব, আমাদেরকে বলেছিল কি অক্টালে প্রকাশ করো, সবগুলো যোগফল করলাম, ডেসিমেলে যাওয়ার পরে অক্টালে প্রকাশ করলো, অক্টালে প্রকাশ করতে হবে। অক্টালে প্রকাশ করার নিয়ম কি, আমরা জানি অক্টালে প্রকাশ করার নিয়ম কি বন্ধুরা, অক্টালে প্রকাশ করার নিয়ম হচ্ছে কি, আমি এখানে আরেকটা কালার যদি চুজ করি, এই অক্টালে প্রকাশ করার নিয়ম কি আছে, এখানে একটা সংখ্যা আছে, অক্টালে প্রকাশ মানে 8 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 132 কে প্রথমে আমরা 8 দ্বারা ভাগ করি, 8 দ্বারা ভাগ করি, 8 দ্বারা যদি ভাগ করি 132 ভাগ 8, ভাগ যায় না, পেলাম যে কি 16, তাহলে ভাগ করার পরে 16 পেলাম, 0.5 থেকে যায় 16.5, দেখো 16.5, 16টা লেখা যাবে, 0.5 লেখা যাবে না, 0.5 লেখা যাবে না, তাহলে 0.5 কে কি করতে হবে, 8 দ্বারা গুণ করতে হবে, 0.5 গুণ 8, তাহলে আমরা এখানে পাচ্ছি 4। এখন আবার যদি আমি 8 দ্বারা ভাগ করি, 16কে 8 দ্বারা ভাগ যাচ্ছে কিনা, ভাগ যাচ্ছে মানে এই জায়গায় 0, এই স্থানে 0, তাহলে 8 গুণে 16। এখন এই যে 8 দ্বারা ভাগ করতেছে, এই মানটা 8 এর ছোট হয়ে গেল, এখন আর কোনো কাজ নাই, দুইটা সরাসরি এই পাশে নিয়ে আসবো, এটা 0। তাহলে আমরা এই জায়গায় মান পেলাম, এই জায়গায় যে মানটা পেলাম সেই মানটা হচ্ছে কি নিচ থেকে উপরের দিকে নিতে হবে, নিচ থেকে উপরের দিকে নিতে হবে, পূর্ণ সংখ্যার মান নিচ থেকে উপরের দিকে, এই মানটা 204 মান পেলাম 132 এর, ওদিকে আবার আসো 0.49, 0.4 কে 8 দ্বারা গুণ করব, হচ্ছে না, তাহলে আমরা 132 কে অক্টালে রূপান্তর করার পরে 204 পেয়েছি, 49 কে 0.49 কে এখন গুণ করতে হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হয়, ভগ্নাংশ সংখ্যা হলে গুণ করতে হয়। তাহলে 8 দ্বারা গুণ করলে 0.49 গুণ 8 গুণ করলে পাচ্ছি 3.92। আবার যদি আমি 8 দ্বারা গুণ করি, আবার যদি 8 দ্বারা গুণ করি 0.92 কে, খেয়াল রাখবে এই অংশটাকে 8 দ্বারা গুণ, শুধু বর্ণান সংখ্যাকে, বর্ণান সংখ্যাকে 8 দ্বারা গুণ, গুণ 8, পাচ্ছি কত 7.36। মানে চাইলে এই কাজটা আমি আরো অনেকবার করতে পারবো, আমরা এখানে ডট ডট দিব, অর্থাৎ কাজটা আর করবো না, ডট ডট আরো অনেকবার হতে পারে। ফাইনালি আমার আনসার কি দাঁড়ালো, ফাইনালি আমার আনসার দাঁড়ালো কি, দেখো তো আমি আনসারটা এই পাশে লিখতেছি, এই পাশে লিখতেছি, আমার টোটাল যোগফল ছিল 132.49 সমান, আমি কত পাইছিলাম, প্রথমে পাইছিলাম 132 এর মান 204, 204 পয়েন্ট, এই পয়েন্ট মানের মান কত পেয়েছি, পয়েন্ট মানটা কিন্তু উপর থেকে নিচে, এই পূর্ণ সংখ্যার মানটা নিচ থেকে উপরে, আর এই মানটা উপর থেকে নিচে, কত পেয়েছি 37। এই হচ্ছে আমার আনসার বন্ধুরা। আমাকে প্রকাশ করতে বলেছিল যে কি অক্টালে, আমি বেস দেব অক্টাল। আশা করি বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, ভালো থেকো। এখান থেকেই কমন পড়বে ইনশাল্লাহ, ইনশাল্লাহ এখান থেকেই কমন পড়বে তোমার সৃজনশীল সংখ্যা পদ্ধতির জন্য। বেস্ট অফ লাক।